পদক্ষেপটা নেওয়া হয়েছে এটা আসলে নিরাপত্তা জোরদার করার জন্যই তারা নির্বাচনী ম্যানিফেস্টো এটা অ্যাড করেছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে এতে অভিবাসীদের মধ্যে বৈষম্য বলি বা অধিকার নিয়ে কোনো রকম উদ্বেগ সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে? আপনার কাছে কি এটি মনে হয়, বা আইন বিশেষজ্ঞ বা অধিকার সংগঠনগুলো যারা রয়েছেন তারা আসলে এই বিষয়ে কি বলছেন? হ্যাঁ, অবশ্যই। এবং এই যে স্ট্রং রেটোরিক, এই যে পলিটিক্যাল স্ট্রং রেটোরিক, এটা সবচেয়ে বড় সমস্যা হলো যে এইটা সোসাইটিতে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে। এবং যারা ধরেন হোয়াইট সুপ্রিমেস্ট বা অন্যান্য যারা খুবই কনজারভেটিভ ইস্যুর সঙ্গে জড়িত, তারা তখন অনেক বেশি ডোমিনেট করা শুরু করে। এবং যারা ইমিগ্র্যান্ট বা বিভিন্ন মাইনরিটি গ্রুপ, তারা খুব ভালনারেবল ফিল করে। এবং এই ভালনারেবল ফিলিংটা কিন্তু খুবই স্ট্রং। যেমন আমি নিজে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি ওয়েস্ট ভার্জিনিয়া নামে একটা খুবই রুরাল এলাকায় থাকতাম 2011 সাল থেকে 15 সাল পর্যন্ত। তো ওই ট্রাম্পের আগের সময়ে আমি কখনো এতটা ভয়ে থাকতাম না। এখন যখন আমি ওয়েস্ট ভার্জিনিয়া যাই বিভিন্ন কারণে, আমি একটা ক্লিয়ার চেঞ্জ দেখতে পাই। কারণ মানুষের ভিতরে একটা সুপ্ত রেসিজম হয়তো ছিল, ওইটাকে ট্রাম্প বাইরে নিয়ে আসছে। ট্রাম্প এটাকে একটা নিউ নর্মাল করে দিচ্ছে যে তুমি রেসিস্ট হইতে পারো, ইটস ওকে, এতে কোনো সমস্যা নাই। এই যে বিষয়টা, এইটা আগামী 4 বছরে আরো বাড়বে। এবং বিশেষ করে একটু মিডিয়াম বা ছোট শহর যেগুলি একটু রিপাবলিকান স্টেট, রিপাবলিকান সিটি, সেইখানে যারা মাইনরিটি কমিউনিটি থাকবে, ইমিগ্রেন্ট কমিউনিটি থাকবে, তারা কিন্তু শুধু যে মানে মুখের কথায় ডিসক্রিমিনেশনের শিকার হবে তা না। আমার ধারণা কিছু হামলাও হবে। ধরেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, বিভিন্ন অধিকার প্রতিষ্ঠানে বেশ হামলা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আচ্ছা, আপনি হামলার কথা বলছিলেন, তো সেক্ষেত্রে বাংলাদেশি অভিবাসী যারা রয়েছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন, তাদের আশঙ্কার কোনো কারণ দেখেন কিনা, বা তারা কিভাবে প্রোটেকশন নেবেন? সব ধরনের মাইনরিটি কমিউনিটি, সেটা মুসলিম মাইনরিটি হোক বা যে কোনো হোক, সবাইকে আসলে সতর্ক থাকতে হবে। কারণ আগামী 4 বছর, এইটাই সবচেয়ে বড় বিষয় যে আগামী 4 বছর একটু কেয়ারফুল চলতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। এবং যে কোনো বিষয়ে যদি কোনো বিপদ আসে, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। যেমন যেটা হয় যে মাইনরিটি গ্রুপগুলির ভিতরেও কিন্তু বিভিন্ন থাকে, গ্রুপিং থাকে, একদল আরেক দল দেখতে পারে না। যেমন ধরেন মুসলিম মাইনরিটিরা হিন্দু মাইনরিটিদেরকে দেখতে পারে না। ধরেন এই যে বাংলাদেশের রাজনীতি বা ভারতের রাজনীতির কারণে ওইখানে গিয়ে প্রভাব পড়ে। ধরেন জিউরাও মাইনরিটি, মুসলিমরাও মাইনরিটি, তারা আবার গাজা বিষয় নিয়ে ডিভাইডেড। তো এই জন্য আমেরিকান যারা রাইট গ্রুপ, বিভিন্ন যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ। তারা যখন আমেরিকান ইস্যুকে অ্যাড্রেস করার চেষ্টা করে, তখন দেখা যায় যে এই মাইনরিটি গ্রুপগুলির ভিতরে আবার বিভিন্ন সাব গ্রুপ আছে। তো এখন যেটা করতে হবে, আমি জানি না এটা সাকসেসফুলি হবে কি হবে না, আগামী 4 বছর এই বিভিন্ন মাইনরিটি গ্রুপ যারা, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ট্রাম্পের যেসব এক্সিকিউটিভ পদক্ষেপ নেবে সেটাকে যেমন মোকাবেলা করতে হবে, তার যারা অনুসারী তারা যখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, সেটাকেও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু কোনো ডিসিশন যদি চলে আসে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, সেক্ষেত্রে আসলে ঐক্যবদ্ধ থেকে কোনো লাভবান হবে না। আসলে ডিসিশনের বিরুদ্ধে আইনিত ব্যবস্থা নেওয়া যাবে। স্যার যেমন বললো, যেমন গতকালকের একটা নিউজ আমি দেখলাম যে যেগুলি ডেমোক্রেটিক স্টেট, সেই ডেমোক্রেটিক স্টেটের যারা গভর্নর, অ্যাটর্নি জেনারেল, তারা একটা সংঘবদ্ধভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশনগুলির বিরুদ্ধে লিগ্যাল ফাইট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে টাকা চাচ্ছে, তাদের স্টেটের যে কংগ্রেস আছে, কংগ্রেসের কাছে টাকা চাচ্ছে। তো লিগালি একটা ফাইট হবে। কিন্তু সমস্যা হলো যে সুপ্রিম কোর্টে এখন 6-3 মেজরিটি, এবং ট্রাম্প যদি আগামী 4 বছরে 2জন জাজ, সুপ্রিম কোর্টের জাজ যদি অ্যাপয়েন্ট করতে পারে, আমেরিকান পলিটিক্সে সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট পড়বে এটার। এবং দেখা যাবে হয়তো যে ডেমোক্রেটিক স্টেটগুলি, ডেমোক্রেটিক গভর্নররা চাইলেও অনেক কিছু করতে পারবে না।